শেষ হয়ে গেছে। তো আজকে লাইম এন্ড সিমেন্ট করবো। তো প্রথমে যদি শুরু করি আমি লাইম দিয়ে। তো এই লাইম এন্ড সিমেন্ট যে দুইটা জিনিস আমরা করবো, এতদিন পড়েছি আমরা ব্রিক। ব্রিক একটা বিল্ডিং ম্যাটেরিয়াল অবশ্যই, এবং সেটা কি, সেটা দেখা যাচ্ছে ব্লক হিসেবে কাজ করে, এবং সেটাকে আমরা এগ্রিগেট হিসেবেও মানে কোর্স এগ্রিগেট হিসেবে কাজে লাগাতে পারি খোয়া করার সময়, তাই তো? এখন এইগুলাকে যদি বাইন্ড করতে হয় একত্রে, যখন আমরা বিল্ডিং করব তখন যদি এই ব্লক গুলাকেও বাইন্ড করতে চাই, অথবা এই যে তোমার কি বলে এগ্রিগেট গুলাকেও বাইন্ড করতে চাই, তাহলে কিছু বাইন্ডিং ম্যাটেরিয়ালস লাগবে। তো সেই বাইন্ডিং ম্যাটেরিয়ালস হচ্ছে সিমেন্ট এবং লাইম। তো এখন লাইম, তোমরা জানো যে লাইম হচ্ছে চুন মেইনলি। তো এখন এই এখন যদিও লাইম ইউজ হয় না, বা এই চুনটা ইউজ হয় না এখন একদম কনস্ট্রাকশনে, বাট একটা সময় ছিল যখন সিমেন্ট ছিল না, তখন এই লাইম দিয়ে বিল্ডিং করা হতো। বলা হয় না চুন সুরকির বাঁধন, ওই চুন সুরকি দিয়ে তখন এই জিনিসটা করা হতো। তো লাইম কি জিনিস? ডিউ টু দ্য ক্যালসিনেশন অফ লাইমস্টোন, ময়েশ্চার অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড ইজ রিমুভড ফ্রম ইট, প্রোডাক্ট হুইচ বিকাম thereafter is known as lime। এই ক্যালসিয়াম লাইমস্টোন যেটা আছে, এটাকে ক্যালসিনেশন করার ফলে ময়েশ্চার এন্ড কার্বন ডাইঅক্সাইড আর রিমুভ। তো এটা থেকে তোমার এই ক্যালসিনেশন একটা প্রক্রিয়া, যেটা চুন তৈরির প্রক্রিয়াকে ক্যালসিনেশন বলে, সেটার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড এবং পানিকে যদি রিমুভ করা হয়, সেক্ষেত্রে যে জিনিসটা পাওয়া যায় ক্যালসিয়াম অক্সাইড, সেটাই হচ্ছে গিয়ে তোমার লাইম। ইট ইজ ইটস কেমিক্যাল কম্পোজিশন ইজ ক্যালসিয়াম অক্সাইড অফ দা অক্সাইড অফ ক্যালসিয়াম। তো এই যে কেমিক্যাল রিঅ্যাকশন অ্যাজ ফলোস, ক্যালসিয়াম কি বলে ক্যালসিয়াম কার্বনেট ছিল, সেটাকে ক্যালসিনেশনের মাধ্যমে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে। যাই হোক, এরপরে যদি আমরা আসি যে কুইক লাইম জিনিসটা কি। লাইম হুইচ ইজ অবটেইন বাই ক্যালসিনেশন অফ কম্পারেটিভলি পিওর লাইমস্টোন ইজ নোন অ্যাজ কুইক লাইম। তার মানে পিওর লাইমস্টোন যদি ক্যালসিয়াম কার্বনেটটা যদি এক্স্যাক্টলি শুধুমাত্র ক্যালসিয়াম কার্বনেটই হয়, অথবা মানে যেটা পিওর ক্যালসিয়াম কার্বনেট, সেটা থেকে যে চুনটা পাওয়া যায় এটাকে বলা হচ্ছে কুইক লাইম। কেমিক্যাল কম্পোজিশন সেম আর কি, আগের মতোই। এরপর আসি যে সেটিং। সেটিং জিনিসটা কি? The process of hardening of lime after it has been converted into paste from form is known as setting। তার মানে হচ্ছে এই যে লাইমটা আছে, আমরা যেভাবে লাইমটা পাই হার্ড অবস্থায়, সেটা তো আসলে ডিরেক্ট কনস্ট্রাকশনে ইউজ করা যাবে না, সেটাকে পানিতে ভিজিয়ে রাখা হয়, এবং সেটাকে ধরো তোমার কি করা হয় যে প্রথমে একটা সেমি লিকুইড বা লিকুইড, মানে সেমি লিকুইড বলা চলে, সেমি লিকুইড একটা ইয়াতে নিয়ে যাওয়া হয়, একদম নরম থাকে, সেটা লাগানো হয়। যেমন সিমেন্টের যখন আমরা মর্টার লাগাই, তো সেটা কি একটা নরম জিনিস থাকে, একদম তো সিমেন্ট শক্ত করে তারপরে তো আর লাগাই না, তাই না? তো সেম সেম ভাবেই যেমন চুনটাকে বা এই লাইমটাকে পানি দিয়ে প্রথমে এটাকে সেমি লিকুইড একটা ইয়াতে কন্ডিশনে নিয়ে যাওয়া হয়, দেন এটাকে লাগানো হয় ইয়াতে, তোমার যখন ইটের মধ্যে বলো বা যে যে কোনো বাইন্ডিং যেখানে করতে হয় সেখানে এটাকে সেট করা হয়। তো এখন এই সেট করার সময় যে ইয়াটা হয়, তো এই যে সেট করলা তুমি, সেটিং করলা, এখন এই লাগানোর পরে যখন এটা আস্তে আস্তে শুকিয়ে যায়, শক্ত হয়ে যায়, এই যে শক্ত হওয়ার ঘটনাটা আস্তে আস্তে, এই ঘটনাটাকে বলা হচ্ছে সেটিং। তো ইট ইজ কোয়াইট ডিফারেন্ট ফ্রম ড্রাইং। তো এটা আসলে ড্রাইং থেকে ডিফারেন্ট। ড্রাইং মানে শুধুমাত্র শুকানো। ইন কেস অফ ড্রাইং ওয়াটার ইভাপোরেট অনলি অ্যান্ড নো সেটিং অ্যাকশন টেক প্লেস। এই ড্রাইং এর মধ্যে শুধুমাত্র মানে ধরো কি বলে পানিটা চলে যায়, নট সেটিং সেখানে হয় না, মানে সেটিং এর জন্য যে হার্ডেনিং দরকার বা যে স্ট্রেংথটা দরকার সেটা হয় না। এই জন্য ড্রাইং আর সেটিং কে এক জিনিস বলা চলে না। যেমন সেটিং হতে একটা টাইম লাগে, সেই টাইমের মধ্যেই হবে। এখন যদি ড্রাইং তুমি তার আগে যদি প্রচুর হিট দিয়ে দাও, সেটা ড্রাই হয়ে যেতে পারে, কিন্তু সেট হয়েছে এটা বলা যাবে না। এই হচ্ছে জিনিসটা। এরপরে হচ্ছে স্ল্যাকিং। when water is added to quick lime in sufficient quantity, a chemical reaction takes place। তো যখন এই ওয়াটার লাইমের মধ্যে ওয়াটার অ্যাড করা হয়, তখন এখানে কিছু কেমিক্যাল রিঅ্যাকশন হয়। Due to this chemical reaction, quick lime cracks, swell and falls into powder form, which is the calcium hydrate and is known as hydrated lime। যখন এই যে ওয়াটার অ্যাড করা হয়, তখন এই ধরনের কিছু কেমিক্যাল রিঅ্যাকশন, এবং সেখানে যেটা হয় কুইকলাইম ক্র্যাকস, এগুলো ভাঙতে থাকে, কুইকলাইম গুলো ভাঙতে থাকে, মানে এই চূর্ণের যে এগুলো তো
লাম্পস আকারে থাকে, দেখা যাচ্ছে বড় বড় আকারে থাকে, লাম্পস হিসেবে থাকে। তো সেগুলো ক্র্যাক হয়ে যায়, সুয়েল করে, মানে হচ্ছে আহ, হয়ে যায়, নরম হয়ে যায়, এগুলা সুয়েলিং হয়ে যায়, এন্ড দেন ফলস ইনটু পাউডার ফর্ম, পাউডার হয়ে যায়। দেন এই যে বিষয়টা এটা, এবং তারা কিসের পাউডার সেটা হয় ক্যালসিয়াম হাইড্রেটের। তুমি জানো যে চুনকে যখন পানিতে দেওয়া হয়, ক্যালসিয়াম অক্সাইডকে যখন পানির সাথে মিক্স করা হয়, তখন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে, তাই না? তো এটা এখানে দেখতে পাচ্ছি আমরা। এই জিনিসটাকে বলা হচ্ছে হাইড্রেটেড লাইম, তার মানে পানি দিয়ে যুক্ত লাইম, মানে পানির সাথে যখন কোনো কিছুকে অ্যাড করা হয়, তো সেটাকে সবসময় হাইড্রেটেড বলা হয়, তোমরা জানো। দিস প্রসেস ইজ নোন অ্যাজ স্ল্যাকিং। তো এই যে প্রসেসটা, এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরির যে প্রসেসটা, এটাকে বলা হচ্ছে স্ল্যাকিং। এখানে আমরা কিছু দেখি যে প্রপার্টিজ অফ ফ্যাট, পিওর, রিচ অর হোয়াইট লাইম। তো এই যে ফ্যাট, পিওর বা রিচ অর হোয়াইট লাইম একই জিনিস। তো এই যে জিনিসগুলা বা এই জিনিসটা, হোয়াইট লাইম বলি যদি আমি, সেটার কি কি প্রপার্টিজ আছে, তো সেই প্রপার্টিজ গুলো আমরা দেখি। The following are the properties of fat, pure or rich or white lime. কি কি সেটা? It hardens very slowly. এটা হার্ডেন মানে মানে এটা যে স্ট্রেংথ গেইন করা বা আস্তে আস্তে হার্ড হওয়া, শক্ত শক্ত হওয়া, এটা খুব স্লোলি হয়। ইট হ্যাজ হাই ডিগ্রি অফ প্লাস্টিসিটি, এটার প্লাস্টিসিটি অনেক বেশি, হাই ডিগ্রি অফ প্লাস্টিসিটি। ইট ইজ সুইটেবল ইন ওয়াটার হুইচ ইজ চেঞ্জড ফ্রিকুয়েন্টলি। তো এইটা মানে এরকম একটা ওয়াটারের মধ্যে এটার যেটা ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয়, সেটা ইটস কালার ইজ পারফেক্টলি হোয়াইট। তো এটার কালার হয় একদম পারফেক্ট হোয়াইট, যেটা এখানে অন্য ধরনের কোনো কালার থাকে না বা অন্যরকম কোনো শেড আসে না এটা। ইট স্লোলি ইন প্রেজেন্স অফ এয়ার, যদি এয়ার থাকে এটা তো আরো স্লোলি এটা সেটিং হতে থাকে। ইটস লেগস ভিগোরাসলি, তো এটা স্ল্যাকিং হয়, এটার মধ্যে যেমন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়। তো এখানে দেখি আমরা যে এটার ইউজ কি কি আছে, এই যে যে আমরা যে বললাম হোয়াইট লাইমের ইউজটা কি কি। ইট ইউজ ইন হোয়াইট ওয়াশিং এন্ড প্লাস্টারিং ওয়াল। এটা যেটা কাজ করা হয় হোয়াইট ওয়াশ, তোমরা জানো যে প্লাস্টার করার পরে এখানে সাদা এক ধরনের চুনের প্রলেপ দেওয়া হয়, এটাকে বলা হচ্ছে হোয়াইট ওয়াশ। তো এটা হোয়াইট ওয়াশে ইউজ করা হয়। এবং যদি প্লাস্টারিং এর ক্ষেত্রে যদি আমরা ওই ইয়ার সেন্সে চিন্তা করি, যে আগে যখন ইউজ করা হতো তখন এটাকে প্লাস্টার হিসেবে ইউজ করা হতো। With sand, it forms lime mortar which sets in thin joint. Such mortar can be used for the thin joints of the brickwork and stonework. তো এটা এই স্যান্ডের সাথে লাইম মর্টার তৈরি করে, যেটা হচ্ছে জয়েন্টের জন্য কাজ করে। উইথ সুরকি ইট ফর্মস লাইম মর্টার হুইচ প্রসেস গুড সেটিং অফ হাইড্রোলিক প্রপার্টিজ। সুরকির সাথে যদি দেওয়া হয়, এটার আবার সেটিং আন্ডার হাইড্রোলিক প্রপার্টিজ, তার মানে হচ্ছে পানির মধ্যেও এটা ভালো পারফর্ম করে। তোমরা জানো যে চুন আসলে পানিতে ভালো পারফর্ম করতে পারে না, এর কারণ হচ্ছে চুন খুব সহজেই পানিতে গেলে যে কেমিক্যাল রিয়েকশন হয়, এবং এটা সেখানে দেখা যায় গলে যায় বা অন্য অন্য কেমিক্যাল রূপান্তরিত হয়, যার কারণে চুন দিয়ে মানে কোনো হাইড্রোলিক স্ট্রাকচার তৈরি করা সম্ভব হয় না। বা লাইম দিয়ে যেমন সিমেন্ট যেমন হার্ডেন হয়ে গেলে সেখানে আর ওয়াটার আসলেও এটা বরং আরো শক্তিশালী হয়, কিন্তু এটা এই কি বলে তোমার গিয়ে লাইমের ক্ষেত্রে কথাটা সত্য না। সাচ মর্টার ক্যান বি ইউজড ফর থিক মেশনারি, ফাউন্ডেশন এটসেট্রা। তো এই ধরনের মর্টারকে সুরকি দিয়ে যদি মর্টার তৈরি করে, সেটাকে মানে থিক মেশনারি বা ফাউন্ডেশনে ইউজ করা যেতে পারে। সুরকি ইজ পাউডার অবটেইন ফ্রম দা গ্রাইন্ডিং অফ ব্রিক। তো তোমরা জানো যে এই যে ব্রিক যখন ভাঙা হয়, খোয়াকে প্রথমে একটা সিপ দিয়ে চালা হয়, দেখবে একটা সিপ দেখা যায় ইনক্লাইন করে দাঁড় করে রেখে খোয়াগুলা নিয়ে দেখা যায় ঢিল দিচ্ছে ওর উপরে। তাহলে হচ্ছে কি নিচে যে অনেকগুলো পাউডার জমা হচ্ছে, এই যে পাউডারটা এখানে যে ফিনিশড পাউডারটা থাকে, সেটাকে বলা হচ্ছে সুরকি। তো এই ছিল মোটামুটি তোমার লাইমের উপর কথাবার্তা। তো আমরা যদি এখন দেখি যে সিমেন্টটা কি জিনিস বা সিমেন্টের কিভাবে এটার ইউজ হয়, কি কি আছে, সিমেন্ট নিয়ে আমরা বিস্তারিত এখানে পড়বো। তো লাইম একটা এনসেন্ট ম্যাটেরিয়াল বলা চলে, যে একটা সময়ে লাইম অনেক বেশি ইউজ হয়েছে। এখনো তোমরা যদি এটার ইউজ দেখতে চাও যে কোথায় একদম কনস্ট্রাকশনে ইউজ হয়েছে, তাহলে মানে এখন যদি ডিরেক্ট তো দেখা সম্ভব না আসলে, যেমন আগের পুরাতন যে রাজবাড়ি গুলা আছে এইগুলাতে যদি দেখো, এতে কিন্তু আসলে সিমেন্টের কোনো ইউজ নাই, দেখা যাচ্ছে এগুলো কয়েকশো, 200, 250 বছরের পুরানো বাড়ি।
এইগুলাতে দেখা যাচ্ছে আসলে সিমেন্টের ইউজ হয়নি, এগুলা মেইনলি তোমার গিয়ে হচ্ছে গিয়ে কি লাইমের ইউজ হয়েছে। সেখানে ওপেনিং গুলো সাধারণত আর্চ দিয়ে করা আছে, মানে কোথাও তুমি ফ্ল্যাট ওপেনিং পাবা না। কারণ সেই সময় লিনটেল এর যে ধারণা বা লিনটেল দেওয়ার মতো যে তোমার কি বলে রেইনফোর্সড কংক্রিট সেই সময় ছিল না, যার কারণে আর্চ অ্যাকশনের মাধ্যমে দেখা যাচ্ছে বিরাট বিরাট দরজা বা গেট ওরা তৈরি করেছিল। তো এই ধরনের বিষয়গুলা। তো এখন মডার্ন টেকনোলজিতে সিমেন্ট সবচেয়ে বেশি ইউজ হয়। এখন লাইম সাধারণত কি দেখা যায় যে হোয়াইট ওয়াশ ছাড়া তেমন একটা কাজে ইউজ হয় না। এখন আমরা দেখি যে ন্যাচারাল সিমেন্ট কি জিনিস। ইট ইজ অবটেইন বাই বার্নিং অ্যান্ড ক্রাশিং দ্য স্টোন কন্টেনিং ক্লে, কার্বনেট অফ লাইম অ্যান্ড সাম অ্যামাউন্ট অফ কার্বনেট অফ ম্যাগনেসিয়া। তো এটা এই যে ন্যাচারাল সিমেন্ট অবটেইন করা হয়, এটা পাওয়া যায় কোথা থেকে? বার্নিং অ্যান্ড ক্রাশিং দ্য স্টোন। এটাকে প্রথম বার্ন করা হয়, স্টোনটাকে বার্ন করা হয় এবং ক্রাশ করা হয়, গুঁড়া করা হয়। কি টাইপের স্টোন? মানে যেটার মধ্যে ক্লে আছে, কার্বনেট আছে এন্ড লাইম অফ এন্ড সাম অফ দা কার্বনেট অফ ম্যাগনেসিয়া। তো তার মানে এখানে কিছু ম্যাটেরিয়াল থাকতে হবে, যেটা হচ্ছে ক্লে আছে, কার্বনেট অফ লাইম আছে এবং কি হচ্ছে কার্বনেট অফ ম্যাগনেসিয়া। ম্যাগনেসিয়ামের যে কার্বনেট আছে, এই যে এই জিনিসগুলো যে থাকে সেটা একটা ন্যাচারাল সিমেন্ট হিসেবে কাজ করে। ইট ইজ বেস্ট ভ্যারাইটি নোন অ্যাজ রোমান সিমেন্ট। তো এটাকে রোমান সিমেন্টও বলা হয়, হয়তো এটা রোমানরা প্রথম আবিষ্কার করেছে বা এই ধরনের যার কারণে এটাকে রোমান সিমেন্টও বলা হয়। তো আর্টিফিশিয়াল সিমেন্ট, এরপরে যদি আমরা আসছি আর্টিফিশিয়াল সিমেন্ট কি, it is obtained by burning at a very high temperature a mixture of calcareous and argillaceous material. Mixture of ingredients should be intimate and they should be কারেক্ট প্রপোর্শন। তার মানে এখানে দুই ধরনের ম্যাটেরিয়ালের কথা বলা আছে। তো এইগুলা ম্যাটেরিয়ালের মধ্যে কি আছে সেগুলো আমরা দেখবো পরবর্তীতে। ক্যালকারিয়াস এন্ড হচ্ছে আর্জিলেসিয়াস ম্যাটেরিয়াল। এই জিনিসগুলাকে যদি অতি উচ্চ তাপমাত্রায়, আর তোমরা এটাও পড়ে আসছো, আমি যেটা মেবি সেকেন্ড সেমিস্টারে কেমিস্ট্রিতে সিমেন্ট সিমেন্ট টেকনোলজিতে পড়ে আসছে এইসব জিনিস, সিমেন্ট কিভাবে প্রডিউস করা হয়। সেখানে তোমাদের সিলেবাসে আসছে যে সিমেন্ট টেকনোলজি যেটা, সেখানে দেখা যায় এম এস শেঠির বই থেকে পড়ানো হয় সাধারণত এই জিনিসগুলো, এবং বিস্তারিত সিমেন্টের পড়ানো হয়, সেখানে কিভাবে সিমেন্ট তৈরি হয়, কিভাবে সিমেন্টের কি কি ম্যাটেরিয়াল আছে, এইগুলা এর কেমিক্যাল কম্পোজিশন নিয়ে। তো এখানে খুবই হালকা করে আলোচনা করা আছে, যেহেতু এটা তোমাদের সিলেবাসে এর আগেও ছিল। তো এই মানে এর ইয়ার বিষয়টা এখন এখানে যেটা সিভিল ইঞ্জিনিয়ারিং ইউজ নেই মেইনলি এই আমাদের এখানকার সিলেবাসটা, এর যে কেমিক্যাল প্রপোর্শন বা এর যে প্রোডাকশন, সেটা সেই বিষয়ে তোমরা বেশিরভাগ অংশ সেখানে পড়ে আসছো। মিক্সচার অফ ইনগ্রেডিয়েন্ট শুড বি ইন্টিমেট এন্ড দে শুড বি কারেক্ট প্রপোর্শন। তো এই যে মিক্সচার করবো এই জিনিসগুলো আর্জিলেসিয়াস এবং হচ্ছে গিয়ে ক্যালকারিয়াস ম্যাটেরিয়াল, তো এটার মিক্সচারটা অবশ্যই খুব সুন্দর এবং কারেক্ট প্রপোর্শনে হতে হবে। তো ক্লিংকার কি জিনিস? ক্লিংকার হচ্ছে কি বলে ক্যালসিনেটেড প্রোডাক্ট ইজ নন অ্যাজ ক্লিংকার। তো এই যে এর মধ্যে যে প্রোডাক্টটা পাওয়া যায় সেটাকে ক্লিংকার বলে। ক্লিংকারের আরো বিস্তারিত আছে, এখানে আমি শর্টে লিখেছি, বিস্তারিত তোমরা ক্লিংকারে পড়তে পারবা যদি ইয়াতে তোমরা বই থেকে পড়ে নিবা। তো সিমেন্ট কি? A cement, a small quantity of gypsum is added to the clinker and then pulverized into very fine powder which is known as cement. তো এই যে ক্লিংকারের সাথে, ক্লিংকার এক ধরনের একটা ইয়া কি বলে তোমার গ্রানুলার আকারে আসে, তোমরা জানো যে ক্লিংকারটা গ্রানুলার আকারে পাওয়া যায়, দানাদার আকারে পাওয়া যায়। সেটার সাথে জিপসাম অ্যাড করে পালভারাইজড প্রসেস যদি সম্পন্ন করা হয় বা পালভারাইজড করা হয়, দেন এটা হচ্ছে মানে এটাকে যদি একদম ফাইন পাউডারে পালভারাইজড করা হয়, দেন এই যে জিনিসটা পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে সিমেন্ট। তো সিমেন্টের আরো ভালো ভালো সংজ্ঞা আছে, এখানে খুবই অল্প করে বলা হয়েছে। তোমরা সেখান থেকে যদি চাও যে আরো তোমরা সিমেন্টের সংজ্ঞাটা আরো সুন্দর করে দিতে চাও, সেটাও তোমরা পড়ে নিতে পারো, সমস্যা নেই। ওয়াই পোর্টল্যান্ড সিমেন্ট ইজ নেমড সো। তো এখন তোমরা সেখানেও দেখে আসছো যে সেকেন্ড সেমিস্টার যখন পড়েছো, তো এটা তোমরা নিশ্চয়ই জেনেও আসছো, আর যদি নাও জেনে থাকো যে পোর্টল্যান্ড সিমেন্ট এই কথাটা অনেক জি সময় স্যার। শুনেছো। আর যদি জি নাও স্যার, শুনে থাকো, ইংল্যান্ডে নাম করা। যদি নাও শুনে থাকো তাহলে দেখবা যে বাজারে যেসব সিমেন্ট আছে সেই সব সিমেন্টের গায়ে লেখা থাকে যে পোর্টল্যান্ড সিমেন্ট। হ্যাঁ, তো পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট অথবা অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট ওরকম তো দেখা যায় না, যে পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্টটা বেশি দেখা যায়, যে পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট দেখো বড় বড় করে লেখা আছে, বা বিভিন্ন বিল বোর্ডে দেখবা বিভিন্ন কোম্পানির সিমেন্টের মধ্যে লেখা থাকে পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট বা পোর্টল্যান্ড।
এই যে পোর্টল্যান্ড শব্দটা এটা কোত্থেকে আসলো? আফটার সেটিং দ্য সিমেন্ট ক্লোজলি রিসেম্বলেন্স এ ভ্যারাইটি অফ স্যান্ডস্টোন হুইচ ইজ ফাউন্ড ইন দ্য অ্যাবান্ডেন্স ইন দ্য পোর্টল্যান্ড ইংল্যান্ড। তো এই যে যখন সেটিং হয়ে যায় সিমেন্টটা, আমরা যে সিমেন্টটা দেখি সেটা যে সেট যখন হয়ে যায়, তো এই যে সেটিং অবস্থায় সেট একদম শক্তিশালী হয়ে যাওয়ার পরে এটার যে প্রপার্টিজ গুলো আছে, ধরো স্ট্রেংথ প্রপার্টিজ বা কালার দেখতে সবকিছু মিলিয়ে এটা দেখতে বা এটার রিসেমব্লেন্স করা যায়, এটাকে সদৃশপূর্ণ করা যায়। এই পোর্টল্যান্ড, ইংল্যান্ডের পোর্টল্যান্ডে একটা স্যান্ডস্টোন পাওয়া যায়, সেই স্যান্ডস্টোনের মতো এটাকে পাওয়া যায় যখন এটা সেট হয়ে যায় সিমেন্টটা। এই জন্য সেই স্যান্ডস্টোনের নাম থেকে শুরু করে এটাকে পোর্টল্যান্ড সিমেন্ট বলা হচ্ছে। ইট ইজ দেয়ারফর রেফার্ড টু অ্যাজ পোর্টল্যান্ড সিমেন্ট। এই জন্য এটাকে পোর্টল্যান্ড সিমেন্ট বলা হয়। তো এখন আমরা দেখি যে কম্পোজিশন অফ অর্ডিনারি সিমেন্ট। একটা অর্ডিনারি সিমেন্ট যদি আমরা চিন্তা করি, অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট, সেটার কি কম্পোজিশন থাকে? অর্ডিনারি সিমেন্ট কন্টেন্স টু বেসিক ইনগ্রেডিয়েন্টস নেমলি argillaceous and calcareous. So এই argillaceous material are clay pediments and the calcareous material is calcium carbonate pediments. তো এরা হচ্ছে predominants। হ্যাঁ, তো এইখানে এই আর্জিলেসিয়াস ম্যাটেরিয়ালের যদি আমরা চিন্তা করি, তো এটা আসলে ক্লে প্রিডমিনেন্স, তার মানে এখানে মেইনলি যে ম্যাটেরিয়াল গুলো আছে ক্লেই ম্যাটেরিয়াল, ক্লে টাইপের ম্যাটেরিয়াল। আর ক্যালসিয়াম কার্বনেটের যে ম্যাটেরিয়াল গুলো আছে, তো এই যে এই ম্যাটেরিয়াল গুলাকে আমরা বলছি যে ক্যালকারিয়াস ম্যাটেরিয়াল। A type of chemical analysis of good ordinary cement is as follows. তো এখানে একটা গুড টাইপের যদি একটা সিমেন্ট আমরা চিন্তা করি, যে একটা অর্ডিনারি সিমেন্ট আমরা চিন্তা করব, তো সেটার ক্ষেত্রে এই নিচের যে ইনগ্রেডিয়েন্টস গুলো আছে সেই ইনগ্রেডিয়েন্টস গুলো থাকা জরুরি। তো সেই ইনগ্রেডিয়েন্ট গুলো কি? লাইম, সিলিকা, অ্যালুমিনা, ক্যালসিয়াম সালফেট, আয়রন অক্সাইড, ম্যাগনেসিয়াম, সালফার, অ্যালকালিস। এখন এটা যে থাকা জরুরি। স্যার কিছু শোনা যায় না। হ্যাঁ, তোমরা শুনতে পাচ্ছ নিশ্চয়ই? না স্যার, শোনা যাচ্ছিল না স্যার। তখন শোনা যাচ্ছে না। এখন শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তো এই ম্যাটেরিয়াল গুলো যে থাকবে আমরা বললাম, তো এই ম্যাটেরিয়াল গুলো কতটুকু কি পরিমাণে থাকবে? এখন নিশ্চয়ই সবগুলো সমান ভাবে থাকবে না, বা থাকলে হবে না। তো এই জন্য যতটুকু পরিমাণে থাকবে তার পাশে দেখতে পাচ্ছ পার্সেন্টেজ। তো টোটাল পার্সেন্টেজের মধ্যে আমরা দেখছি যে বেশিরভাগ অংশটাই থাকে হচ্ছে লাইম, তারপরে থাকে হচ্ছে সিলিকা, এরপরে অ্যালুমিনা, তারপরে ক্যালসিয়াম। মানে একদম এটাকে ক্রোনোলজিক্যালি সাজানো আছে এবং টোটাল যোগ করে দেখা যাচ্ছে যে 100% হয়েছে। এখন আমরা যদি দেখি যে এইখানে ধরো তোমার একটা সিমেন্ট কি ভালো নাকি খারাপ, তো এটা যদি আমরা ফিল্ডে ডিটারমাইন করতে চাই, যেমন হচ্ছে কি আমরা তো সাধারণত যখন একটা প্রজেক্টের জন্য আমাদের কাজ হয় প্রথমে যে সব ম্যাটেরিয়ালের টেস্ট করানো, ল্যাব টেস্ট করানো। আচ্ছা, বুঝলাম। ল্যাব টেস্ট করিও যে আসলে এখন ধরো তুমি যদি কি বলে রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল যদি না দিতে পারো ল্যাবে, তাহলে কিন্তু ল্যাব টেস্টের রেজাল্ট তুমি ঠিক মতো পাবা না। কারণ কি, ধরো তুমি 100 বস্তা সিমেন্ট নিয়ে আসছো, তার মধ্যে 50 বস্তা তোমার ভিজে গেছে। এখন যেটা ভালো আছে তুমি সেখান থেকে ধরো তুমি দিয়ে দিলা, যে ল্যাবে দিলা, এবং খুব ভালো রেজাল্ট এসছে। এখন যেই সিমেন্টটাকে ময়েশ্চার ধরেছে, হয়তো হালকা ময়েশ্চার এসছে এবং সেখানে কিছু লাম্পস তৈরি হয়েছে বা কোনো ধরনের ডিফেক্টেড আছে, তুমি বুঝতে পারছো, এবং কিন্তু তুমি সেটা না দিয়ে বা সেই না করে তুমি ভালো রেজাল্ট পেলা, দেখলা যে আচ্ছা ঠিক আছে। এখন সেটাও যদি তুমি এই ভালো সিমেন্টটা ইউজ করলে, খারাপ সিমেন্টটা ইউজ করলে, তাহলে কিন্তু আসলে আলটিমেটলি ভালো রেজাল্ট পাবা না, যদিও সেই সিমেন্টের ভালো কি বলে টেস্ট রেজাল্ট ছিল। তো এই জন্য ফিল্ডে কিছু মানে একদম এরকম কোনো কি বলে কোয়ান্টিটেটিভ না, একটা কি বলে এটা কোয়ালিটেটিভ একটা টেস্ট করা যেতে পারে। একটা দেখে চোখের দেখা একটা টেস্ট করা হয়, কিছু জিনিস চেক করা হয় যে যেটা দিয়ে বোঝা যেতে পারে যে একটা সিমেন্ট কি গুড নাকি ব্যাড। তো এর মধ্যে প্রথমেই যেটা আছে কালার। তো কালার কেমন হতে হবে, একটা ভালো সিমেন্টের কালার কেমন হয়? কালার অফ এ সিমেন্ট শুড বি ইউনিফর্ম, ইট শুড বি typical cement color, gray color with light greenish shades.
তো এটা হচ্ছে একটা কালারটা হবে একটা ইউনিফর্ম কালার, মানে টোটাল সিমেন্টটা সেম কালার হবে। কোথাও দেখা যাচ্ছে গ্রে কালার, কোথাও দেখা যাচ্ছে একটু গ্রিনিশ হয়ে গেছে, কোথাও আবার দেখা যাচ্ছে হোয়াইটিশ হয়ে গেছে। তো এরকম হওয়া যাবে না, যাতে পুরো সিমেন্টটা সেম কালারেরই হয়। এবং সাধারণত সেই কালারটা কেমন হয়, গ্রে কালার অথবা লাইট গ্রিনিশ শেড, তো এই ধরনের কালারের হয়ে থাকে। এবং যেটাই হোক না কেন সেটা যেন পুরাটাই সেম হয়। এরপরে আসি আমরা যে ফিজিক্যাল প্রপার্টিজ। ফিজিক্যাল প্রপার্টিজে কি কি আছে? সিমেন্ট শুড ফিল স্মুথ ওয়েন টাচড এন্ড রাবড বিটুইন ফিঙ্গার। ধরো তুমি এক চিমটি সিমেন্ট নিলা, নিয়ে দুই আঙ্গুলের মধ্যে ধরো তোমার থাম্ব এবং ইন্ডেক্স ফিঙ্গারের মাঝখানে নিয়ে তুমি এটাকে একটু দেখলা যে এটা কেমন ফাইন। তো এটাকে যাতে স্মুথ ফিল হয়, এরকম যাতে বালু নিয়ে যদি তুমি ঘষে দাও কেমন হবে, একটা রাফ ফিলিং হবে, তাই তো? তো এটা যাতে রাফ ফিল না হয়, এটা যাতে স্মুথ ফিল হয়, এরকম হতে হবে। একটা গুড সিমেন্টের এটা একটা বৈশিষ্ট্য। ইফ হ্যান্ড ইজ ইনসার্টেড ইন দ্য ব্যাগ হিপস অফ সিমেন্ট ইট শুড ফিল কুল। ধরো তোমার হাতটা তুমি সিমেন্টের ব্যাগের মধ্যে ঢুকাই দিলা, মানে সিমেন্ট সহ একটা ব্যাগ ভর্তি আছে সেটার মধ্যে তুমি হাতটা ঢুকাই দিলা। তো এখন এটা অবশ্যই এটা ফিল গুড হতে হবে, মানে এটা হচ্ছে কুল ফিল হবে, ঠান্ডা ফিল হবে। কারণ এটা হচ্ছে এটা একটা ফিজিক্যাল টেস্ট, যেটা দিয়ে বোঝা যায় যে সিমেন্টটা ঠিক আছে। সাধারণত এরকম হতে পারে যে ধরো যদি কেমিক্যাল রিঅ্যাকশন কোনো ধরনের হয়ে যায়, সেখানে কোনো হিট যদি উৎপন্ন হয়, তো সেক্ষেত্রে বোঝা যেতে পারে যে হ্যাঁ এখানে কোনো প্রবলেম আছে, তাই না? তো এই জন্য এটাকে ফিল, এটা যদি কুল ফিলিং হয়, যে ঠান্ডা একটা ফিল হয়, তাহলে বোঝা যাবে যে হ্যাঁ এটা ঠিক অবস্থায় আছে। A small quantity of cement is thrown into a bucket. তুমি এক মোট সিমেন্ট নিয়ে একটা বাকেটের মধ্যে, পানি আছে সেখানে একটা বাকেট বা একটা বালতির মধ্যে ফেলে দিলা। It should sink and should not be float on the surface. তো এটা অবশ্যই ডুবে যাবে, এটা সারফেসে ফ্লোট করা যাবে না, এটা ভাসতে পারবে না। ভাসলে তার মানে এখানে প্রবলেম আছে, যেমন ফ্লাই অ্যাশ টাইশ এই ধরনের ইম্পিউরিটিস থাকতে পারে, যে লাইট লাইট যেসব ইম্পিউরিটিস সেগুলো থাকতে পারে। the present of lumps, তো এর মধ্যে অবশ্যই চেক করতে হবে যে এর মধ্যে কোনো ধরনের লাম্পস, মানে একটু দলা দলা হয়ে থাকা যাবে না। such lumps is formed by the absorption of moisture from the atmosphere। তো এটা এই যে যদি ময়েশ্চার থেকে, তার মানে দেখা যাবে যে লাম্পস যদি থাকে এখানে, ময়েশ্চার থেকে সে পানি শোষণ করেছে এবং সেখানে কেমিক্যাল রিঅ্যাকশনে হার্ডেন হয়ে গেছে, এরকম হতে পারে। অফ সিমেন্ট কন্টেইনিং সাচ এ লাম্প শুড বি রিজেক্টেড। এরকম লাম্প যদি থাকে তাহলে এটা রিজেক্ট করতে হবে। যদি সেই লাম্পকে দুই আঙ্গুল দিয়ে মানে চাপ দিয়ে এটাকে ভাঙা না যায়, তো এই বড় বড় লাম্প যদি হয় সেটাকে, সেই সিমেন্টকে ইউজ করা যাবে না, সেটাকে বাদ দিয়ে দিতে হবে। আর যদি দেখা যাচ্ছে হালকা চাপ দিয়ে ভাঙা যাচ্ছে, তাহলে সেটা সেরকম একটা সিরিয়াস ইস্যু হিসেবে ধরা হয় না। তো এরপর আসো যে হচ্ছে স্ট্রেংথ। স্ট্রেংথ অফ দ্য সিমেন্ট ইজ রাফলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য মেকিং briquette which with a lean or a weak mortar। একটা ব্রিকেট একটা মোল্ড আছে, দেখতে অনেকটা কাঠের খড়ম যেমন থাকতো, খড়মের যে পাটাতনটা বা স্যান্ডেলের যে মানে মোটামুটি স্পঞ্জের যে শেপটা অনেকটা এরকম, মানে এই ভেতরের দিকে যে শেপটা থাকে এই শেপটা যে বাইরের দিকেও করা হয়, যেরকম একটা শেপ আসবে একটা স্পঞ্জ, মানে যে আমরা স্যান্ডেল গুলো পায়ে দিই, স্পঞ্জের স্যান্ডেল, তো ওরকম একটা শেপের আমরা পরবর্তীতে দেখবো আছে এখানে। তো সেরকম ব্রিকেট মোল্ড তৈরি করা হয় অফ উইক মর্টার, মর্টার দিয়ে একটা ব্রিকেট মোল্ড তৈরি করা হয়। সাইজ অফ ব্রিকেট মেবি 75 মিলিমিটার, 25 মিলিমিটার এন্ড 12 মিলিমিটার। তো এই শেপের একটা মোল্ড তৈরি করা হয়। প্রপোর্শন অফ দ্য কংক্রিট 1:6, মানে 1:6 অনুপাতে কি সিমেন্ট এবং ওয়াটার দেওয়া, স্যান্ড দেওয়া হয়। The briquette are immersed into the water for period of 3 days। এটাকে 3 দিন পানিতে ভিজে রাখা। If the cement is sound quality, the briquette should not be broken easily. It will be difficult to convert them into powder। তো এই ব্রিকেটটাকে পাউডারে রূপান্তরিত করতে অনেক ইয়ার ব্যাপার হবে, শক্তিশালী। তো এটা আসলে একটা মানে কোয়ান্টিটেটিভ মেজার, এটা নট সরি, এটা একটা কোয়ালিটেটিভ মেজার, নট কোয়ান্টিটেটিভ মেজার। আসলে এটাকে পাউডার করে দেখা হয় যে এটা কি সহজে পাউডার করা যাচ্ছে নাকি খুব শক্তিশালী। তো এই জিনিসটা যদি খুব তাড়াতাড়ি ইয়া হয়ে যায়, নরম হয়ে যায়, ভেঙে যায়, তাহলে এটা বুঝতে হবে যে এটা আসলে ভালো সিমেন্ট না। এরপর আমরা আসছি যে ল্যাবরেটরিতে যদি আমরা প্রপার টেস্ট করতে যাই, ফর্মাল টেস্ট করতে চাই, তাহলে ল্যাবরেটরিতে কি কি টেস্ট করতে হবে, তাই না? তো সেই ক্ষেত্রে কেমিক্যাল কম্পোজিশন টেস্ট আছে, ফাইননেস টেস্ট আছে, কম্প্রেসিভ স্ট্রেংথ,
টেনসাইল স্ট্রেংথ, কনসিস্টেন্সি, সেটিং টাইম অ্যান্ড সাউন্ডনেস টেস্ট। তো এই যে কতগুলা টেস্টের দেখলা তোমার নাম বললাম, সেই টেস্টগুলা করা হয়। তো এইখানে আমরা দেখি কম্প্রেসিভ স্ট্রেংথ অফ দ্য সিমেন্ট মর্টার। কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্টটা কিভাবে করা হয় এবং সেটার ক্ষেত্রে কতটুকু হতে হবে, তো এই বিষয়গুলো আমরা দেখি যদি এখানে। তো মর্টার অফ সিমেন্ট অ্যান্ড স্যান্ড ইজ প্রিপেয়ার্ড অফ প্রপোর্শন 1:3। তো এই টেস্টটা করার জন্য প্রথমে মর্টার তৈরি করা হয়। মর্টারটা কি অনুপাতে তৈরি করা হয়, যে 1:3 অনুপাতে সিমেন্ট এবং স্যান্ডের অনুপাতে এটাকে তৈরি করা হয়। ওয়াটার রেশিও কত হয়, ওয়াটার সিমেন্ট রেশিও, এই যে সিমেন্ট যতটুকু আছে তার 0.4, মানে ওয়াটার সিমেন্ট রেশিও যদি আমরা চিন্তা করি যে তার 1/4 যদি করি কত গুণ হবে, তত গুণ এটাকে ওয়াটার দেওয়া হয় এর সাথে, মানে ওয়াটার অ্যামাউন্ট ভাগ হচ্ছে যদি সিমেন্টের অ্যামাউন্ট করি তাহলে 0.4 হবে, তাই তো। তো এখন আসো, টেস্ট স্পেসিমেন আর ইন দ্য ফর্ম অফ কিউব, ওয়ান সাইড হচ্ছে 70.6 মিলিমিটার or 76 মিলিমিটার, for 76 millimeter and 76 millimeter কিউব। তো এখন এই ধরনের কিউব তৈরি করা হয় এবং সিমেন্ট রিকোয়ার্ড ইজ 185 গ্রাম অ্যান্ড 235 গ্রাম। যদি 70.6 সেন্টিমিটার যদি মিলিমিটার করো তাহলে 185 গ্রাম সিমেন্ট লাগবে, আর যদি 76 মিলিমিটারের কিউব করো তাহলে 235 মিলিমিটার গ্রাম লাগবে, সিমেন্ট লাগবে। The cubes are then tested into the compression testing machine at end of the 3 days and 7 days। এই জিনিসটাকে আবার নিয়ে কি করা হয়, যে 3 দিন বা 7 দিন পরে এটাকে কম্প্রেসিভ টেস্টিং মেশিনে এটাকে টেস্ট করা হয়, কম্প্রেশনটা টেস্ট করা হয়। During this test, load is to be applied uniformly at the rate of 350 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। তো এটাকে খুব ধীরে ধীরে দিতে হবে। তোমরা জানো যে কম্প্রেসিভ টেস্টিং মেশিনে লোডটা খুব আস্তে আস্তে দেওয়া হয় এবং সেটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে, 350 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। তো পার সেন্টিমিটার স্কয়ারে 350 কেজি লোড দিতে হবে। Compressive strength at 3 days should not be less than 135 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। তো 3 দিনের কম্প্রেসিভ স্ট্রেংথ 115 কেজির চেয়ে কম হতে পারবে না, এন্ড 7 দিনে 175 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। এইভাবে কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট করা হয়। তো এরপরে যদি আমরা দেখি যে টেনসাইল স্ট্রেংথ টেস্ট অফ মর্টার। তো mortar of cement and sand prepared of proportion 1:3 একই প্রপোর্শনে করা হয়। তো এখানে ওয়াটার সিমেন্ট রেশিও থাকে 0.8 এবং টেস্ট স্পেসিমেন আর লিস্ট কি বলছে, লিস্ট সেকশন হচ্ছে কত, 6.45 সেন্টিমিটার স্কয়ার। এর যে লিস্ট সেকশনটা থাকে, লিস্ট সেকশন বলতে আসলে এই যে তোমরা নিচে যে ফিগারটা দেখতে পাচ্ছ সেটা দেখো, এই যে আমি যেটা বলছিলাম, যেটা দেখতে দেখো মাঝখানে কিন্তু একদম চিকন হয়ে গেছে, মোটা থেকে চিকন হয়ে গেছে। তো এই লিস্ট যে সেকশনটা আছে সেটাকে বলা হচ্ছে 6.45 সেন্টিমিটার স্কয়ার। তো আলটিমেট টেনসাইল স্ট্রেংথ বের করা হয় কিভাবে, ফেলিং লোড ভাগ হচ্ছে 6.45 সেন্টিমিটার স্কয়ার। তার মানে হচ্ছে, মানে ফেল তো আসলে এই জায়গাতেই করবে। এই যে ব্রিকেট টেস্ট করার জন্য, এই ব্রিকেট মোল্ডটাকে টেস্ট করার জন্য আবার একটা আলাদা টেনসাইল মেশিন আছে, যেটার ওই দুই দিকে আটকানো হয়, এই যে দুই দিকে যে বড় অংশটা আছে সেটা আটকানো হয় এবং এটা ফেল সবসময় মাঝখানেই করানো হয়। তো যেহেতু আমরা জানি যে মাঝখানের এরিয়া হচ্ছে 6.45 সেন্টিমিটার স্কয়ার, কাজেই লোডটাকে যদি এটাতে ভাগ করি তাহলে আমরা পাবো যে হচ্ছে আলটিমেট স্ট্রেসটা কত, এখানে টেনসাইল স্ট্রেসটা কত। The specimen are tested in tensile machine at the end of 3 days and 7 days। তো এটা 3 দিন বা 7 দিন পরে এটাকে টেস্ট করা হয়। During this test of the load is to be applied uniformly 35 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। তো এটার ক্ষেত্রে ইউনিফর্মলি ধীরে ধীরে 35 কেজি পার সেন্টিমিটার স্কয়ার লোড অ্যাপ্লাই করতে হবে। The tensile strength at the end of the 3 and 7 days, 3 days should not be less than 20 কেজি পার সেন্টিমিটার স্কয়ার এবং 7 ডেজে এটা 25 কেজি পার সেন্টিমিটার স্কয়ারের নিচে হতে পারবে না। তো এখানে দেখো, এই যে আমরা ব্রিকেট মোল্ডের কিছু ছবি দিয়েছি আমি,
এবং সেখানে ধরো কিভাবে ব্রিকেট মোল্ডটাকে টেস্ট করা হয় এই যে কম্প্রেসিভ টেস্টিং মেশিনে, সেটাও এখানে সি, ফিগার সি যেটা আছে সেখানে দেখতে পাচ্ছ, এবং ফিগার বি যেটা সেটা হচ্ছে অরিজিনালি এই মোল্ডটা হচ্ছে এটা, এটার মধ্যে আসলে সিমেন্ট ঢেলে এটাকে মোল্ড গুলা তৈরি করা হয়। আর এটার ক্রস সেকশন যদি প্ল্যান যদি দেখতে চাও, প্ল্যানটা হচ্ছে সাইডে, প্ল্যান হচ্ছে প্ল্যান এ ফিগারে প্ল্যান এবং ইলিভেশন দেওয়া আছে। তো এটাই হচ্ছে ব্রিকেট টেস্টিং, ব্রিকেট মোল্ড বানানোর জিনিস। তো এখন হচ্ছে কনসিস্টেন্সি টেস্ট অফ সিমেন্ট মর্টার। তো তোমরা মনে হয় এখনো যে ল্যাবটা করনি, কি বলে এই এটার যে ম্যাটেরিয়াল জি যে স্যার, ল্যাব এগুলো ল্যাবটা এখনো করনি। তো এখন হয়নি স্যার। যখন ল্যাব হবে তোমরা এগুলা ল্যাবে দেখতে পাবা, সবগুলা ল্যাবে হয়তো করানো হবে। তো কনসিস্টেন্সি টেস্ট অফ সিমেন্ট মর্টার, কনসিস্টেন্সি টেস্ট করা হয় এটার মাধ্যমে, আসলে কেমন কনসিস্টেন্ট একটা সিমেন্ট মর্টার, এটা কি খুব বেশি কি বলে লিকুইড নাকি সলিড নাকি সেমি সলিড নাকি হার্ড, মানে এটা কেমন, এই জিনিসটাকে এই সিমেন্ট মর্টার টেস্টটা করা হয় এইভাবে। The purpose of this test is used to determine the percentage of water required for preparing the cement paste for the other test। তো অন্যান্য টেস্টের জন্য বা ইউজ করার জন্য কতটুকু ওয়াটার অ্যাড করা লাগবে, এই যে এটার যে কনসিস্টেন্সি টেস্ট এই জন্য করা হয়, যাতে স্যার বোঝা যায় আজকে কতটুকু এইটুকুই থাক বেশি স্যার। হার্ডেন হয়ে গেছে নাকি এটা খুব বেশি হয়ে গেছে। তো এটাকে চেক করার হ্যাঁ জন্য স্যার, আজকে এইটুকুই থাক। কনসিস্টেন্সি টেস্টটা স্যার করে। আজকে এইটুকুই থাক স্যার। এই টেস্টটা এই করার মোট জন্য যে অ্যাপারেটাসটা ইউজ করা হয় সেটাকে বলা হচ্ছে ফিকেট অ্যাপারেটাস। তো এইখানে তোমরা ফিগারে দেখতে পাচ্ছ ফিকেট অ্যাপারেটাসটা দেখতে কেমন। এটা হচ্ছে একটা মানে সিম্পলিফাইড ফিগার বাম পাশেটা, এবং ডান পাশেটা একটা অরিজিনাল ফিগার, এবং এখানে একটা লিংকও দেওয়া আছে। তোমরা যদি দেখতে চাও যে এই টেস্টটা কিভাবে করা হয়, এখানে একটা ইউটিউব লিংক আছে, এই লিংকে যদি ক্লিক করো তুমি সরাসরি ইউটিউবে ওপেন হবে এবং সেখানে দেখতে পাবা যে এই টেস্টটা কিভাবে করা হয়। এখানে প্রসিডিউরটা হচ্ছে টেক 300 গ্রাম অফ সিমেন্ট অ্যান্ড 30% বাই ওয়েট অফ ওয়াটার। এখানে 300 গ্রাম সিমেন্ট নেওয়া হবে এবং 30% হচ্ছে ওয়াটার নেওয়া হয়। কিপ দ্য ভিকেট অ্যাপারেটাস এট দ্য লেভেল বেজ, তো বেজ লেভেলে এটাকে রাখা হয়, এবং আনস্ক্রিউ দ্য টপ অফ দ্য ড্যাশপট। তো উপরের যে জিনিসটা এটাকে এই যে এই স্ক্রুটাকে এটা আনস্ক্রিউ করা হয় যাতে এটা খুলে রাখা হয়। অ্যাটাচ দ্য প্লাঞ্জার অ্যান্ড ডিটারমাইন দ্য স্ট্যান্ডার্ড কনসিস্টেন্সি অফ মুভেবল রড, ওয়ার্ক দ্য প্লাঞ্জার এ নাম্বার অফ টাইম। তো এখানে যে প্লাঞ্জারটা লাগানো থাকে সেটা অ্যাটাচ করে সেটার যে নরমাল কনসিস্টেন্সি বা এটা যে স্ট্যান্ডার্ড কনসিস্টেন্সি, এটাকে এই মুভেবল রডের যে স্ট্যান্ডার্ড কনসিস্টেন্সি সেটা দেখা হয়। তো প্রিপেয়ার দ্য পেস্ট উইথ দ্য ওয়াটার অ্যাডেড টু দ্য সিমেন্ট, তো সিমেন্টে তোমার পেস্টটা তৈরি করা হয়, এবং স্টার্ট দ্য স্টপ ওয়াচ এট দ্য টাইম অফ অ্যাডিং ওয়াটার টু দ্য সিমেন্ট। তো ওয়াটার যখন তুমি দিলা সেই সময় থেকে তুমি টাইম কাউন্ট করা শুরু করবা। দেন হচ্ছে keep the vicket mold on the non-porous plate and filled with the cement paste। যেমন এই যে এটার উপর একটা নন পোরাস প্লেট আছে নিচে, এর উপর এই যে মোল্ডটা রাখা হয়েছে, এর মধ্যে সিমেন্টটা ঢালা হয়। After completing the filling the mold, shake it slightly to expel the water, air। তো এর মধ্যে এয়ারটা আছে হালকা করে একটা শেক করতে হবে, বেশি শেক করা যাবে না। তো এয়ারটাকে বের করে দেওয়ার জন্য স্মুথ অফ দ্য সারফেস অ্যান্ড পেস্ট মেকিং দ্য লেভেল অফ দ্য টপ অফ দ্য মোল্ডার অ্যান্ড দ্য সিমেন্ট পেস্ট ইজ প্রিপেয়ার্ড। তো এটার উপরের জিনিসটাকে সমান করে নিতে হবে, নিয়ে দেন প্লেস দ্য ব্লক অ্যান্ড